কাদম্বিনীকে যেমন মরিয়া প্রমাণ করতে হয়েছিল সে মরে নাই, তেমনি আজকে বোধহয় এফসিসি ক্লাবে দিল্লিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দেয়া, প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে শেখ হাসিনা বোধহয় প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, জীবিত আছেন এবং তিনি ভারত সরকারের কাছে বন্দী অবস্থায় নেই। তাকে নিয়ে অনেক আলোচনা চলছিল গত 2 বছর ধরে। অনেকে বলছিলেন যে তাকে ভারত সরকার বন্দী করে রেখেছে এক ধরনের জেলখানার মতো, তার কোনো ধরনের কোনো স্বাধীনতা নেই। আজকে দিল্লিতে যে প্রেস কনফারেন্স, সেখানে কথা ছিল এরকম, আমরা শুনছিলাম বিভিন্ন প্রচারণায় যে তিনি মানে অডিও বার্তা দেবেন। কেউ বলছিলেন আওয়ামী লীগেরই তো নেতা রাশিক রহমান, তিনি বলেছেন যে কোনো ধরনের কোনো মানে উপস্থিত হওয়ার কোনো প্রশ্ন নয়, রেকর্ডেড অডিও শোনানো হবে। কিন্তু আমরা ফাইনালি যেটা দেখলাম যে দৃশ্য, তিনি অনলাইনে যুক্ত হলেন, চেহারা অবশ্য দেখাননি, অডিওতে যুক্ত হলেন, কথা বললেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। সেই উত্তরে অনেক কিছু বেরিয়ে আসলো, এক ধরনের জিদ আমরা তার কণ্ঠে দেখলাম এবং সেই জিদের শিরোনাম, যেটা টাইটেলেই দেখেছেন, শিরোনামটা আমরা এভাবেই দিতে পারি যে সিদ্ধান্ত নিয়েছি যাব তো যাবই, সরকার কি করবে সেটা সরকার ভাবুক। অর্থাৎ বলটা তিনি সরকারের কোর্টে দিয়ে দিলেন। সজীব ওয়াজেদ জয় ছিলেন সেখানে, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছিলেন, সাকিব আল হাসান প্রথম দিকে না থাকলেও খেলা ছিল তার নাকি শ্রীলঙ্কায়, পরবর্তীতে তিনি নিজে অনলাইনে যুক্ত হয়েছিলেন লাইভ। প্রথম দিকে সাকিবের রেকর্ডেড অডিও বার্তা সেটা শোনানো হয়েছিল। সজীব ওয়াজেদ জয় প্রশ্নোত্তরে কিছুটা হোঁচট খেলেও শেখ হাসিনা প্রশ্নোত্তরে খুব বেশি প্রশ্নের উত্তর দেননি, তিনি তাকে অনেক বেশি মানে স্বতঃস্ফূর্ত মনে হয়েছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আদতে এই আয়োজনটার মুখ্য উদ্দেশ্য কী ছিল, এখান থেকে আমরা কি পেলাম, বাংলাদেশি মানুষ হিসেবে আমরা কি পেলাম, আওয়ামী লীগ দল হিসেবে কি পেল, আওয়ামী লীগের বিপক্ষ শক্তি এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল, তারা কি পেল, কি মেসেজ আসলো, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব। বেশ কয়েকদিন থেকেই অনেক বেশি প্রচারণা ছিল শেখ হাসিনার দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সংবাদ সম্মেলন নিয়ে। এ ব্যাপারে সরকারের উদ্বেগ আমরা দেখেছি এবং সরকার ভারতকে সেই উদ্বেগ জানিয়েছে। ভারত ব্যাপারটাই খুব একটা পাত্তা দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। সরকার গণমাধ্যমকেও এক ধরনের মানে শাসানি সুরে কথা বলেছেন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয় থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কিছুটা সফট ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। কারণ এই যে গণমাধ্যমকে এটা করলে দেখে নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে, এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যখন খবর হয়ে গেছে তখন সরকারের মধ্যে একটা সফট ল্যাঙ্গুয়েজ দেখেছি। আজকে দিল্লি ক্লাবে যেটা হলো সেটাতে আমরা লক্ষ্য করলাম যে রয়টার্স, এনডিটিভি সহ দুনিয়ার বহু বাঘা মিডিয়া এটা সেখান থেকে সরাসরি লাইভ করলো। এটা কিন্তু একটা বড় ব্যাপার। রয়টার্সের মতো সংবাদ সংস্থা যখন এটা লাইভ করে, এনডিটিভি লাইভ করে এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, এবং এফসিসি ক্লাবের যে লাইভ, তাদের নিজেদের লাইভ, সেই লাইভে প্রায় 1.5 মিলিয়ন মানুষ দেখেছে, এরকম ব্যাপারও আমরা দেখেছি। সাকিব আল হাসান আমার মনে হয় যে এবার সত্যি এমন পরিবেশ তৈরি করলেন যে তার আর দেশে ফেরা হবে না সহসা, যতদিন পর্যন্ত না তার অনুকূল রাজনৈতিক পরিবেশ ফিরে। কারণ এটাতে তিনি নিজে উপস্থিত তো ছিলেনই, তার নিজের ফেসবুক পেজ থেকেও শেয়ার দিয়েছেন এই ভিডিও, মানে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে এবং সেখানেও 2 লাখ মতো মানুষ লাইভ দেখেছে, এরকম দৃশ্য দেখেছে। মূলত এখানে সবার মনোযোগ ছিল শেখ হাসিনা কি বলেন। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তাদের কথাতে মোদ্দা কথাই আমি প্রথম অংশগুলো একটু বলি যে কি বিষয়ের অবতারণা করলেন, কারণ ওগুলো নিয়ে এত বিশদ আলোচনা করতে গেলে এই ভিডিওর ডিউরেশন 2 ঘন্টাতেও ফুরাবে না। আমরা একটু ছোট্ট করে যদি বলি, তবে এখানে একটা ব্যাপার বলে রাখা উচিত বোধহয়। একটা ব্যাপার লক্ষ্য করেছি আমরা জয় কিংবা শেখ হাসিনার বক্তব্যে, সেটা হচ্ছে যে তারা খুব একটা বর্তমান সরকার বিএনপি সরকারকে
টার্গেট করেনি। তাদের সমস্ত টার্গেট ছিল ইউনূস সরকার, ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এনসিপি একেবারে বাই নেমে এনসিপির প্রসঙ্গ এসেছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তার মানে বর্তমান সরকারের ওপরে খুব একটা যে তাদের নেগেটিভ ভাবনা সেটা প্রকাশিত হয়নি। মূলত এখানে যেটা মানে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে সেটা হচ্ছে তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের সবখানে, সব পরিবেশে, সব জায়গায় ভয় কাজ করছে, ভয় বিরাজ করছে, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। এবং তিনি বলার চেষ্টা করেছেন এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ না। এবং তিনি বলেছেন জুলাই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না, অন্য কিছু ছিল, এটা বলতে চেয়েছেন যে সংঘবদ্ধ শক্তির কাছে জিম্মি ছিল ছাত্ররা, অর্থাৎ কোনো তৃতীয় একটা শক্তি ছিল যাদের কাছে ছাত্ররা জিম্মি ছিল। তিনি বলছেন যে ডক্টর ইউনূস তো নিজেই মেটিকুলাস তত্ত্ব দিয়ে প্রমাণ করেছেন যে এই ডিজাইনটা আন্তর্জাতিক পর্যায় থেকে পরিচালিত হয়েছে। গণতন্ত্রের বাইরের শক্তিকে ক্ষমতায় আনার প্ল্যান ছিল এটা, এমন কথাও বলেছেন। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র যেন ধ্বংস হয়ে যায়, গণতন্ত্রের বাইরে গিয়ে অন্য কেউ যেন দীর্ঘমেয়াদী ক্ষমতা ভোগ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই আন্দোলনটা ছিল, এমনটা বলেছেন যে ওই সময় সবখানে হামলা, অর্থাৎ সরকারি সমস্ত জায়গায় হামলা, অস্ত্র লুট, পুলিশ মারা ব্যাপারগুলো বলেছেন এবং ৩,০০০ মানুষকে আন্দোলনকারীরা মেরেছে এই অভিযোগ তিনি করছেন। মানে এবং তিনি বলছেন যে যখন মানে এরকম সহিংসতা হলো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন একের পর এক আগুন দেয়া, ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটলো, তখন পুলিশ কী করবে? পুলিশ কি বসে বসে দেখবে, নাকি পুলিশ তার কার্যকর পদক্ষেপ নেবে? পুলিশ যখন পদক্ষেপ নিতে গেছে তখনই কিছু ঘটনা ঘটেছে, এরকম বক্তব্য দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তারা মূলত ক্ষমতা চেয়েছে এবং ক্ষমতা চাওয়ার ক্ষেত্রে অনেক ডকুমেন্টস তারা পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপির এক নেতা টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকারই করেছে যে এই কাজগুলো তারা যদি না করতো তাহলে বিজয় এত দ্রুত হতো না। তিনি দাবি করেছেন যে 1 মিলিয়ন মানুষের তালিকা করে নির্যাতন করা হয়েছে গত 2 বছরে, বিশেষ করে ডক্টর ইউনূসের সময় 1 মিলিয়ন মানে 10 লক্ষ, এটা কিন্তু অনেক বড় দাবি। মানে এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার যে উন্নতি করেছিল সেই উন্নতিটা ধ্বংস করা হয়েছে এবং আক্রমণটা সরাসরি মুক্তিযুদ্ধের উপরে করা হয়েছে। তিনি যাওয়ার প্রসঙ্গে, বাংলাদেশে ফেরার প্রসঙ্গে নতুন কোনো তথ্য দেননি, অর্থাৎ কবে ফিরবেন এই তারিখ বলেননি। তিনি বলছেন যাব, জনগণের জন্য যাব। ভারত প্রসঙ্গে বলেছেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ভারত খুব ভালো বন্ধু এবং আশা করি ভারত সেই ভালো বন্ধুর মতোই তারা পরবর্তী বিহেভ করবে এবং ভালো বন্ধুই থাকবে। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তৃতীয় কোনো দেশের সহযোগিতা নিচ্ছেন কিনা দেশে ফেরার ব্যাপারে। শেখ হাসিনা তখন ভারতের ব্যাপারটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যে মনে হয়েছে যে তার যে দেশে ফেরার ব্যাপার, সেই ব্যাপারটা মূলত আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে গ্রহণযোগ্য করা যায় সেটা ভারতই করছে। রিকনসিলিয়েশনের কথাও এসেছে জয় এবং শেখ হাসিনার বক্তব্যে, বিশেষ করে জয়ের বক্তব্যে রিকনসিলিয়েশনের ব্যাপার এসেছে এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে সজীব ওয়াজেদ জয় টেকনিক্যালি একটা বড় ভুল করেছেন। ভুলটা কি? যখন এই এক সাংবাদিক মানে প্রশ্ন করেছেন এই ব্যাপারে একটা উত্তর দিতে গিয়ে, মানে মূলত আওয়ামী লীগের সরি বলা, ক্ষমা চাওয়া, এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে তখন আমার মনে হয়েছে সজীব ওয়াজেদ জয় একটা মস্ত বড় ভুল করে ফেললেন এবং এই উত্তরেই মনে হয়েছে যে জয় আসলে রাজনীতিবিদ না, তিনি রাজনৈতিক কৌশলগুলো শিখে উঠতে পারেননি এবং এটা যদি মানে কোট করা হয় তাহলে এটা আওয়ামী লীগের জন্য একটা খারাপ খবর হতে পারে। ব্যাপারটা কি? তাকে যখন প্রশ্ন করা হলো আওয়ামী লীগের সরি বেলার ব্যাপারে, তখন বললেন যে এক পক্ষের নানা ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, সেটা পুলিশ মেরেছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে, সাংবাদিক মেরেছে, অনেককে মেরেছে এবং সেগুলোর ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই হত্যাযজ্ঞগুলোর ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তো এক পক্ষের ব্যাপারে যখন ইন্ডেমনিটি দেওয়া হয় তখন আপনি অন্য পক্ষের ব্যাপারে তো প্রশ্ন তুলতে পারেন না। একই দেশে দুইটা আইন চলতে পারে না। তো এক পক্ষকে আপনি মানে হত্যাকাণ্ডের জন্য এই যে কি বলবো যে ক্ষমা করে দেবেন, ইন্ডেমনিটি দেবেন, আবার আরেক পক্ষকে ক্ষমা চাইতে বলবেন, এটা তো হয় না। জয়ের এই বক্তব্য এক অর্থে প্রমাণ করে দেয় যে
আওয়ামী লীগের যে কি আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, এবং এটা আওয়ামী লীগ মনে করে যে এগুলো ঘটেছে। এই যে ঘটেছে মনে করা এবং ইনডেমনিটির উদাহরণ দেওয়া, এটাতেই এই প্রশ্নের উত্তরেই মনে হয়েছে যে সজীব ওয়াজেদ জয় ঝানু রাজনীতিবিদ হতে পারেননি, এবং আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব যদি তার কাঁধে যায় তাহলে এই যে ঝানু রাজনীতিবিদ হতে না পারা, এই না পারাটা তাকে অনেক বেশি ভোগাতে পারে। শেখ হাসিনার একটা মজার ব্যাপার আমরা দেখেছি যে মূলত তার কোনো প্রশ্ন নেওয়ার কথা ছিল না, কিন্তু একজন সাংবাদিক যখন প্রশ্ন করলেন তখন তিনি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। এই উত্তর দেওয়া শুরু করতে করতে দুই তিনটা যখন দিলেন তখন মনে হলো যে অনেকে সবাই প্রশ্ন করতে চায়, তখন তিনি নিজেকে অফ করে দিলেন, সজীব ওয়াজেদ জয়কে উত্তর দিতে বললেন, এবং জয় উত্তর দিতে গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটালেন। এরপরে ওখানে উপস্থিত বিদেশি সাংবাদিকদের মধ্যে আমরা দেখেছি যে একজন বাংলাদেশি সাংবাদিক ছিলেন, তিনি প্রবাসী, আমেরিকাতে বসবাস করেন, আমেরিকা থেকে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালান, তিনি উপস্থিত ছিলেন। আমরা দেখলাম তিনি যখন প্রশ্ন করছিলেন জয়কে, সেই প্রশ্ন জয়ের কাছ থেকে কেড়ে নিয়ে শেখ হাসিনা আবার অনলাইনে অ্যাক্টিভ হয়ে সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং দেশে ফেরার প্রসঙ্গে। তারপরে আরও একাধিক জনের প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু যখন সবাই প্রশ্ন করা শুরু করলো তখন তিনি বললেন যে আমি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের যা যা প্রশ্ন আছে সেই ইমেলে প্রশ্নগুলো পাঠিয়ে দিলে আমি উত্তর দেব। এই প্রশ্নগুলো আসলে মানে অহেতুক প্রশ্ন এসেছে যে তিনি কোন দরবার শরীফ জিয়ারত করবেন কিনা দেশে ফেরার আগে, সেরকম প্রশ্নও উঠেছে। শেখ হাসিনা বলেছেন যে এগুলো তো সব ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। প্রায় সব প্রশ্নেরই উত্তর এর আগে আমি বিভিন্ন গণমাধ্যমকে দিয়েছি, নতুন প্রশ্ন থাকলে অবশ্যই ইমেলের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেব। দেশে ফেরা প্রসঙ্গে তিনি ওই বাংলাদেশি সাংবাদিকের যে প্রশ্ন, সেই প্রশ্ন ডিসেম্বরেই ফিরছেন, এই রকম প্রশ্নের উত্তর সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে তিনি কেড়ে নিয়ে বলেছেন যে না, আমি কিন্তু বলিনি, আমি বলেছি যে ফিরবো, অবশ্যই ফিরবো, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, আমি স্পেসিফিকলি বলিনি ডিসেম্বরেই ফিরবো, দিন তারিখ এটা যখন সময় হবে তখন আমি জানিয়ে দেব যে এই দিনে ফিরছি, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। এবং দেশে ফিরলে তার যে বিপদ হবে এবং সেই বিপদগুলো যে বিপদ ঘটতে পারে সেগুলো তিনি সবগুলো এর আগে গণমাধ্যমে বিশেষ করে এএফপি, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে যে ব্যাপারগুলো বলেছেন সেইগুলোই এখানে বলেছেন, নতুন কোনো কথা নেই। মানে নতুন কথা, নতুন বাক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাক্য যেটা আমরা মানে শিরোনাম করেছি, সেটা হচ্ছে একেবারে তিনি তো আমরা জানি যে অনেক বেশি জেদি, এই জেদের কারণেই তার অনেক ক্ষতি হয়েছে, সেগুলোও আমরা জানি। জেদ মানুষকে কখনো কখনো বড় করে, কখনো কখনো ক্ষতির কারণ হয়। তিনি বলছেন যাবো তো যাবই, সিদ্ধান্ত যেহেতু নিয়েছি যাবো তো যাবই, দেখি কে কি করে, আর সরকার কি করবে এটা সরকারের ব্যাপার, সরকারের ভাবনা, ওটা আমার ভাবনা না। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে 81 সালে যখন ফিরেছি দেশে, তার আগে 6 বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে, তারপরে ফিরেছি, 2 বছর পরে আমাকে মামলায় জেলে যেতে হয়েছে, বারবার সেই মানে আমার উপরে নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে। তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা বলেছেন, এরপরে 111 সরকারের সময় গ্রেপ্তার হওয়ার কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে মানে সবসময়ই আমাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে 81 সালে এবং 2007-এর 111-এর সময়ে, কিন্তু রুখে দেয়া যায়নি। পরবর্তীতে আমি ফিরেছি এবং আমাকে আটকানো যায়নি, আমি আবারও ফিরব। সেই ব্যাপারে সরকার কি করবে এটা সরকারের সিদ্ধান্ত। বক্তব্য মূলত এটাই। এখন প্রশ্ন করা যেতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে আওয়ামী লীগ কী পেল, এখান থেকে আওয়ামী লীগ কি মোটা দাগে কিছু পেল, দেশ কি পেল, এখান থেকে দেশ কি পজিটিভ কোনো কিছু পেল, সরকার কি পেল, কিংবা বিরোধী পক্ষ তারা কি পেল, এই প্রশ্নগুলো আসবে প্রাসঙ্গিকভাবে। এখন আওয়ামী লীগ কী পেল এ ব্যাপারে একটা মজার মানে ছোটোবেলায় একটা বিজ্ঞাপন খুব জনপ্রিয় হতে দেখেছিলাম, আপনাদের অনেকের মানে মনে থাকতে পারে, সেটা হচ্ছে শাইনপুকুরের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনটা এরকম ছিল যে মানে সন্তান প্রশ্ন করছে, মানে মেয়ে তার ভাইকে প্রশ্ন করছে, ছোট, দুজনেই ছোট, মানে বাবা কিছু একটা নিয়ে এসেছে সবার জন্য, মায়ের জন্য শুধুমাত্র একটা ফাইল নিয়ে এসেছে। ভাইকে জিজ্ঞাসা করেছে, দাদা মা কি পেল রে? ভাই তখন উত্তর দিচ্ছে, বাড়ি। মায়ের জন্য বাড়ি?
তো আওয়ামী লীগের কাছেও এরকম প্রশ্ন করা যেতেই পারে যে আওয়ামী লীগ কি পেল রে এই সংবাদ সম্মেলন থেকে? উত্তরে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট কিংবা আওয়ামী লীগের যারা নেতাকর্মী সদস্য তারা কি বলবেন আমি জানি না। তবে সরকার কি পেল এই প্রশ্নের উত্তরে একটা ব্যাপার বলা যেতে পারে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা আসবেন এটা সরাসরি তার মুখ থেকে শোনা গেল এবং সরকারের দিকে বলটা, সরকারের কোর্টে বলটা তিনি দিয়ে দিলেন, এটাও সরকার জানতে পারলো। এখন সিদ্ধান্তটা নিতে সরকারের বোধহয় একটু সুবিধা হবে যে সরকার কি সিদ্ধান্তের দিকে যাবে। যখন শেখ হাসিনা নিজের মুখেই কথা বললেন, ফেরার কথাটা বললেন এবং তার কথাটা সবাই শুনে ফেললাম আমরা, তখন বিরোধী পক্ষ যারা বর্তমান সরকারের বিরোধী রাজনৈতিক দল এবং অবভিয়াসলি শেখ হাসিনারও বিরোধী পক্ষ এবং যে পক্ষকে মূলত শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তাদের বক্তব্যে আজকে সবথেকে বেশি দোষ দিয়েছেন, সেই পক্ষই বা কেমন প্রস্তুতি নেবে, কেমন ভাবনা হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে অনেকেই বোধহয় আশা করেছিলেন যে আজকে শেখ হাসিনা স্পেসিফিকলি বলবেন যে কবে আসবেন, কিন্তু আমরা এর আগের একটা ভিডিওতে বলেছি যে সেই রকম স্পেসিফিক কথা জীবনেও আসবে না, কারণ এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ। কারণ তিনি যদি দিন তারিখ ঘোষণা করে দেন তাহলে তো প্রস্তুতি নিতে সরকারের সুবিধা হবে, সেই সুবিধা তিনি সরকারকে করে দেবেন না, এটাই স্বাভাবিক। তবে সরকার চাইলে অবভিয়াসলি এই তথ্যটা, গোয়েন্দা তথ্যটা পেয়ে যেতেই পারে যে শেখ হাসিনার আসার প্ল্যান আদৌ সত্য আছে কিনা, নাকি এগুলোও রাজনৈতিক কৌশলের অংশ, আর যদি প্ল্যান থেকে থাকে তাহলে কোন মাসটাকে তিনি বেছে নিচ্ছেন, সেপ্টেম্বর নাকি ডিসেম্বর শেষ পর্যন্ত। সব মিলিয়ে ভাবনাটা সরকারের। তবে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে যে মানে এই ঘটনাটাকে কেন্দ্র করে, দিল্লিতে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের ঘটনাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই উত্তেজনা হয়তোবা বাড়ল না। উত্তেজনার এক ধরনের একটা শীতল পরিবেশ তৈরি হবে, কোনো বিশৃঙ্খল পরিবেশের দিকে আপাতত দেশের যাওয়ার সম্ভাবনাটা কমে গেল। যদি শেখ হাসিনার ব্যাপারটা মানে একেবারে স্পেসিফিক তারিখ ঘোষণার ব্যাপার হতো তাহলে উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো হয়তো। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।